বিয়ের রাতে আচমকা বরক্ষণ। পুলিশের সন্দেহের তালিকায় রয়েছে পরিবারের সবাই। কিন্তু এত নৃশংস হত্যাকাণ্ডের কারণ কি? সম্পদের লোভ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য? পুলিশ যতই তদন্ত এগিয়ে নেয়, রহস্য ততই জটিল হয়ে ওঠে। একের পর এক বাধা সামনে আসে। কিন্তু কেন? কেউ কি ইচ্ছাকৃতভাবে কিছু লুকাতে চাইছে, নাকি আসল খুনিকে আড়াল করাই তাদের উদ্দেশ্য? পরিবারের প্রত্যেক সদস্যের আচরণই যেন সন্দেহজনক। সবাই কিছু না কিছু লুকাচ্ছে। তবে কি কোনো ভয়ঙ্কর সত্য সামনে চলে আসার আশঙ্কায় তারা আতঙ্কিত? দর্শক, চলুন জেনে নেই এই লোহমূসক খুনের পেছনের গল্প, আর তার সঙ্গে উন্মোচন করি আরও কিছু জটিল রহস্য। একজন ভদ্রমহিলা গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন। সঙ্গে ছিল তার ড্রাইভার। হঠাৎ তারা লক্ষ্য করে একটি ট্রাক দীর্ঘ সময় ধরে তাদের পেছনে পেছনে আসছে। ড্রাইভার আর মহিলা দুজনেই ঘাবড়ে যায়। ড্রাইভার গাড়ির গতি বাড়িয়ে দেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ট্রাকটি গাড়ির খুব কাছাকাছি চলে আসে এবং আচমকা ধাক্কা দিয়ে গাড়িটিকে উল্টে দেয়। শুনশান রাস্তা, আশেপাশে কোনো গাড়ি বা মানুষ নেই। গুরুতর আহত হলেও মহিলা ও তার ড্রাইভার তখনও জীবিত ছিলেন। ট্রাকের ড্রাইভার গাড়ি থামিয়ে মহিলার সামনে এসে দাঁড়ায় এবং ছুরি দিয়ে তার গলায় কোপ বসিয়ে নির্মমভাবে হত্যা করে। রক্ত ছিটকে এসে লাগে তার মুখে। আহত ড্রাইভার তখন প্রাণপণে পালানোর চেষ্টা করছিল, কিন্তু ট্রাক ড্রাইভার তার কাছে গিয়ে পাথর দিয়ে মাথা থেতলে তাকেও হত্যা করে। এরপর সে লাশ দুটো নিয়ে যায় একটি ট্যানারিতে। সেখানে অ্যাসিড ঢেলে লাশ গলিয়ে ফেলে, তারপর মাটি চাপা দিয়ে দেয়। তবে অসাবধানতাবশত অ্যাসিড তার নিজের হাতেও লেগে যায়। পুরো ঘটনাটি দেখে মনে হয় যেন এই হত্যাকাণ্ড প্রতিশোধ পরায়ণ মনোভাব থেকেই করা হয়েছে। এই ঘটনার পর কেটে গেছে 5 বছর। জটিল যাদব একজন পুলিশ অফিসার। তার এই অদ্ভুত নামের পেছনেও আছে এক গল্প। তার আসল নাম ছিল যতীন, কিন্তু স্কুল সার্টিফিকেটে ভুল করে নাম লেখা হয়েছিল জটিল। বাবা মা আর নামটা সংশোধন করেননি, আর ধীরে ধীরে সেই নামই তার পরিচয় হয়ে যায়। জটিল তার মায়ের সঙ্গেই থাকে। বাবা বহুদিন আগেই মারা গেছেন। তার মা দীর্ঘদিন ধরেই তাকে বিয়ে করাতে চাইছেন, কিন্তু কোনো মেয়েকেই জটিলের পছন্দ হয় না। একদিন নিজের এক কলিগের বিয়েতে সে মাকে নিয়ে যায়। সেখানে তার মা এক মেয়েকে জটিলের ছবি দেখিয়ে বিয়ের প্রস্তাব দেয়। মেয়েটি ছবি দেখেই বলে দেয় ছেলেটা একটু শ্যামলা, তার পছন্দ হয়নি। আসলে জটিল সত্যিই শ্যামবর্ণের, কিন্তু সেই মেয়েটা এরপর বারবার জটিলের দিকে তাকাতে থাকে। জটিল তাই বিয়েতে না খেয়েই বাড়িতে চলে আসে তার মাকে নিয়ে। তার মা জিজ্ঞেস করে সে এমন করছে কেন, তার কি আদৌ বিয়ে করার কোনো পরিকল্পনা নেই? জটিলের একটাই উত্তর, সুশীল আর সুন্দর কোনো মেয়ে পেলে তবেই সে বিয়ে করবে। এই কথাবার্তার মাঝেই জটিলের কাছে এসপির ফোন আসে। জানানো হয় একটি বাড়িতে খুন হয়েছে, কেসটি তাকেই সামলাতে হবে। খাওয়া শেষ করে জটিল কনস্টেবল মিশ্রাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা দেয়। যেই বাড়িটাতে মার্ডার হয়েছে এটাকে আসলে বাড়ি বললে ভুল হবে, রীতিমতো প্রাসাদ। পুরো বাড়িটা সাজানো যেন কোনো অনুষ্ঠান এখনো চলছে। গেট থেকে জটিলকে রিসিভ করে নিয়ে যায় ভিকটিমের শ্যালক রমেশ চৌহান। মৃত ব্যক্তির নাম রঘুবীর সিং। অত্যন্ত ধনী একজন মানুষ। তার প্রথম স্ত্রী বহুদিন আগেই মারা গিয়েছে। এবার সে দ্বিতীয় বিয়ে করছিল, কিন্তু বিয়ের রাতেই নিজের ঘরে তাকে মৃত অবস্থায় আবিষ্কার করে তার ভাতিজা বিক্রম। অনুষ্ঠান শেষ, অতিথিরা সবাই চলে গেছে। বাড়িতে তখন শুধু পরিবারের লোকজন, চারিদিকে নিস্তব্ধতা। রমেশ জটিলকে নিয়ে সেই ঘরের দিকে যাচ্ছিল যেখানে খুন হয়েছে। পথে ধাক্কা লাগে রঘুবীরের প্রথম স্ত্রীর ঘরে ছেলে করণের সঙ্গে। করণ বোর্ডিং স্কুলে পড়ে। বাবার বিয়ের জন্যই সে বাড়িতে এসেছিল। বাবার মৃত্যুর খবরেও তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই। জটিল সেটা লক্ষ্য করে। সিঁড়ি দিয়ে ওঠার সময় জটিলের পায়ে হঠাৎ কাঁচ লাগে। তখন কাঁচ পরিষ্কার না করায় কাজের মেয়ে চূর্ণীকে বকাঝকা করছিল রঘুবীরের ভাইয়ের স্ত্রী প্রমীলা এবং তার মেয়ে ভাসুদা। জটিল সেই ঘরে ঢোকে যেখানে খুন হয়েছে। বিছানার ওপর পড়ে আছে রঘুবীরের নিথর দেহ, বুকে একটি গুলির চিহ্ন আর মুখে ভোঁতা কোনো জিনিস দিয়ে আঘাতের দাগ। ঠিক তখনই সেখানে আসে রঘুবীরের ভাতিজা বিক্রম। জিজ্ঞাসাবাদে সে জানায় রাত 12:30টার দিকে সে লাশটি দেখতে পায়। বিয়ের অনুষ্ঠান শেষে সে তার হবু স্ত্রীকে বাড়ি পৌঁছে দিতে গিয়েছিল। সেখান থেকে রাত 11টার দিকে ফিরে এসে বাড়ির কিছু লোককে নিয়ে মন্দিরে যায়। মন্দির থেকে ফিরে এসেই সে লাশ আবিষ্কার করে। বিক্রম আরও জানায় 11:30টার দিকে তার চাচার সঙ্গে ফোনে কথাও হয়েছিল। তার মানে খুনটা 11:30 থেকে 12:30টার মধ্যেই হয়েছে।
যে বন্দুক দিয়ে খুন করা হয়েছে সেটি খাটের নিচে পাওয়া যায়। বন্দুকটি ছিল দেয়ালে টানানো একটি শোকেসের ভেতরে। কেউ একজন পেপারওয়েট দিয়ে কাঁচ ভেঙে বন্দুক বের করে গুলি করেছে। ব্যাপারটা অত্যন্ত সন্দেহজনক। বিয়ের বাড়িতে এত মানুষ থাকা সত্ত্বেও কেউ কাঁচ ভাঙার শব্দ বা গুলির আওয়াজ শোনেনি। জটিল মিশ্রাকে ফরেন্সিক টিম আর অ্যাম্বুলেন্স ডাকতে বলে। এরপর সে পুরো বাড়ি ঘুরে দেখতে শুরু করে কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায় কিনা। বাড়ির পেছনে সে একটি সিঁড়ি খুঁজে পায় যেটা সোজা ছাদে পানির ট্যাঙ্কের কাছে উঠে গেছে। উপরে উঠে জটিল দেখে ছাদের মাধ্যমে পুরো বাড়িতেই যাতায়াত করা সম্ভব। হঠাৎ তার চোখ পড়ে একটি ঘরের জানালার দিকে। সে দেখে বিয়ের শাড়ি পরা এক মেয়ে সেখান থেকে সরে যাচ্ছে। জটিল ঘরের দিকে এগোয়। দরজা খোলা পেয়ে ভেতরে তাকিয়ে দেখে নববধূর সাজে একটি মেয়ে বসে আছে। মুহূর্তের জন্য সে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, কিন্তু মেয়েটি এসে তার মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। ঠিক তখনই রমেশ এসে জানায় রঘুবীরের মেয়ে করুণার স্বামী রবি বাড়িতে এসে হাঙ্গামা শুরু করেছে। রঘুবীর যে মেয়েটিকে বিয়ে করেছে তার নাম রাধা। রাধা বয়সে রঘুবীরের অনেক ছোট, আর বিয়ের আগেই তাদের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা সবারই জানা ছিল। বিয়ে করে সম্পত্তির একজন বৈধ অংশীদার রেখে যাওয়াতেই রবি ক্ষেপে গেছে। সে ক্ষিপ্ত হয়ে রাধার ঘরের দিকে যাচ্ছিল তাকে বাড়ি থেকে বের করে দিতে। সবাই তাকে থামানোর চেষ্টা করলেও সে মানছিল না। শেষমেশ জটিল তাকে আটকে দেয়। কিছুক্ষণ চিৎকার চেঁচামেচির পর রবি অসুস্থ হয়ে পড়ে। জটিল জানিয়ে দেয় এই মুহূর্তে বাড়ির সবাই সন্দেহভাজন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কেউ বাড়ি ছাড়তে পারবে না। এরপর জটিল রাধার ঘরে যায় কথা বলতে। রাধা তখন চুন্নির সাহায্যে নিজের সাজ খুলছিল। প্রথমে সে কথা বলতে চায় না, কিন্তু পরে বাধ্য হয়। জটিল তার ঠিকানা জানতে চাইলে রাধা বলে তার কোনো ঠিকানা নেই। বিয়ের আগেও সে রঘুবীরের সঙ্গে এখানে থাকত। জটিল পানি আনার অজুহাতে চুন্নিকে ঘর থেকে বের করে দেয় এবং রাধাকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করে। রাধা জানায় হত্যার বিষয়ে সে কিছুই জানে না। খুন হয়েছে উপরতলায়, আর সেই সময় সে নিচতলায় ছিল, তাই কিছু দেখেনি, শোনেনি। হঠাৎ রাধা আয়নায় লক্ষ্য করে দরজার বাইরে কেউ দাঁড়িয়ে তাদের কথা শুনছে। সে দরম করে দরজা খুলে দেয়। বাইরে দাঁড়িয়ে ছিল রঘুবীরের ভাতিজি ভাসুদা। সে রাধাকে বড় মা বলে সম্বোধন করে জানায় শুধু খোঁজ নিতে এসেছিল, কিন্তু রাধা এতে ক্ষিপ্ত হয়ে ওঠে। বড় মা বলে ডাকায় সে ভাসুদাকে ধমক দিয়ে চলে যেতে বলে। এরপরে জটিলও বলে যায় আবার কথা হবে। সে বাড়ি ছাড়ার প্রস্তুতি নেয়। ঠিক তখনই চুন্নির মাধ্যমে রাধা একটি চিরকুট পাঠায় যেখানে তার একটি ঠিকানা লেখা ছিল। যাই হোক, রাধা আসলে চাম্বাল এলাকার মেয়ে। রাতে জটিল আবার চিরকুটটা বের করে পড়ে। তখনই তার মনে পড়ে রাধার সঙ্গে তার আগে একবার দেখা হয়েছিল। 5 বছর আগে একদিন সে ট্রেনে যাচ্ছিল। চলন্ত ট্রেনের খোলা দরজার সামনে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল সে। হঠাৎ একটা ওড়না উড়ে এসে পড়ে। জটিল সেটি ধরে ফেলে। ঠিক তখনই এক লোক পাশ দিয়ে যেতে যেতে ওড়নাটা তার হাতে দেখেই জানায় ওটা তার মেয়ের। মেয়েটা পালানোর চেষ্টা করছে, প্রতি স্টেশনেই নামতে চাইছে। লোকটা শঙ্কা প্রকাশ করে মেয়েটা ট্রেন থেকে লাফ দিয়েছে কিনা। জটিল তখন লোকটার সঙ্গে মেয়েটিকে খুঁজতে থাকে। হঠাৎ সে দেখে এক মেয়ে ট্রেনের দরজায় ঝুঁকে বাইরে তাকিয়ে আছে, যেন লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। জটিল সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে এবং তার বাবার হাতে তুলে দেয়। পরে মেয়েটার বাবাকে ঘুমানোর সুযোগ দিয়ে জটিল নিজে রাধাকে পাহারা দেয়, যাতে সে আবারও পালানোর চেষ্টা না করে। তখনই রাধার সঙ্গে তার কিছু কথাবার্তা হয়, সামান্য পরিচয় হয়। পরদিন থানায় বসে জটিল আর তার জুনিয়র অফিসার নন্দু রঘুবীরের বিয়ের ভিডিও দেখছিল, তাতে কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায় কিনা। তখন নন্দুর কাছ থেকেই জটিল জানতে পারে রঘুবীরের আগের স্ত্রী গালিওর যাওয়ার পথে ড্রাইভার সহ ডাকাতের কবলে পড়ে। এরপর তাদের আর কোনো খোঁজ মেলেনি। এরপর কোথা থেকে রঘুবীর রাধাকে এনে বাড়িতে তুলেছিল তা কেউই জানে না। বিয়েতে উপস্থিত ছিল এমএলএ মুন্না, যাকে নির্বাচনে আর্থিক সাহায্য করে এমএলএ বানিয়েছিল রঘুবীর। এবার রঘুবীর নিজেই এমএলএ হওয়ার পরিকল্পনা করছিল। সেই কারণেই নিজের চারিত্রিক ইমেজ ঠিক করতে রাধাকে বিয়ে করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিয়ের রাতেই সে খুন হয়ে যায়। নন্দু সরাসরি রাধাকেই সন্দেহ করছিল। তার ধারণা বিয়ের পর সম্পত্তির অংশীদার হয়েই সে রঘুবীরকে হত্যা করেছে। রাধার ওপর এভাবে সরাসরি দোষ চাপানোয় জটিল হঠাৎ ক্ষেপে যায়। সে তখনকার মতো নন্দুকে সেখান থেকে চলে যেতে বলে। সেদিনই জটিল আবার রঘুবীরের বাড়িতে গিয়ে তদন্ত শুরু করে। যে ঘরে খুন হয়েছে সেখানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে কোনো ক্লু পাওয়া যায় কিনা। খাটের নিচে সে মেয়েদের অলংকার বা পোশাকের একটি পার্ল খুঁজে পায়, আর আলমারির ড্রয়ারে পায় এক মেয়ের ঠোঁটের ছবি, সঙ্গে পিঠের কিছু ছবি যেখানে আঘাতের দাগ স্পষ্ট। হঠাৎ বাইরে থেকে রাধার চিৎকার শোনা যায়। জটিল বের হয়ে এসে দেখে কারণ বাড়ির একটি বিড়ালকে আঘাত করতে যাচ্ছিল।
আর সেটাই দেখে রাধা রেগে গেছে। সে করণকে গিয়ে থাপ্পড় মারে। বাড়ির ছেলেকে থাপ্পড় মারায় রাবি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং জটিলকে হুমকি দেয় সে তার সিনিয়র অফিসারদের জানিয়ে এই কেস থেকে তাকে সরিয়ে দেবে। আসলে করণ একজন ড্রাগ অ্যাডিক্ট। নেশার ঘোরেই সে বিড়ালটাকে মারতে যাচ্ছিল। যাই হোক, এরপর জটিল আবার রাধার সঙ্গে কথা বলতে যায়। সে জানতে চায় রাধা এখানে কিভাবে এসেছে। রাধা জানায় তার বাবা তাকে রাঘবীরের কাছে বিক্রি করে দিয়েছে। সে পালানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি, আর পালালেও কোথায় যাবে? পুলিশের কাছে যাওয়ারও উপায় ছিল না, কারণ পুলিশও ছিল রাঘবীরের হাতের মুঠোয়। এরপর রাধা নিজের পিঠের আঘাতের দাগ দেখায় রাঘবীর তাকে কতটা নির্যাতন করত তার প্রমাণ হিসেবে। জটিল তখন তার সন্দেহের কথা জানায় হতে পারে সম্পত্তির মালিক হওয়ার পর রাঘবীরের অত্যাচার থেকে বাঁচতেই রাধা তাকে হত্যা করেছে। রাধা জবাব দেয় তার অর্ধেক জীবন এমনিতেই ঝামেলায় কেটেছে। সে এতটা বোকা নয় যে খুন করে নিজেকে আরো বড় ঝামেলায় ফেলবে। তাহলে যদি রাধা খুনি না হয়, খুনি কে? ঠিক তখনই রাবির ফোন পেয়ে সেখানে এসে হাজির হয় এমএলএ মুন্না। সে জটিলকে বলে কেসটা খুবই সহজ, রাধাই রাঘবীরকে খুন করেছে, তাই তাকে গ্রেপ্তার করতে হবে। কারণ রাঘবীর রাধার মতো মেয়েকে বিয়ে করায় এমনিতেই পরিবারের বদনাম হচ্ছে। কিন্তু জটিল স্পষ্ট জানিয়ে দেয় সে তদন্ত বন্ধ করবে না। সিনিয়রদের কাছে অভিযোগ গেলেও সে ভয় পায় না, সত্যটা সে বের করবেই। এরপর নন্দকে জিজ্ঞাসাবাদের জন্য রেখে জটিল সেখান থেকে চলে আসে। যাই হোক, এই কেসে নন্দুর প্রধান সন্দেহ ছিল রাধার ওপর, কিন্তু জটিল তাকে বুঝিয়ে দেয় বিক্রম জানিয়েছিল রাঘবীরের সঙ্গে তার শেষ কথা হয়েছে 11:30টার দিকে, আর লাশ আবিষ্কার হয়েছে 12:30টায়। অথচ ডাক্তারের রিপোর্ট অনুযায়ী রাঘবীরের মৃত্যু হয়েছে রাত 10টা থেকে 12টার মধ্যে। যদি খুন 11:30 থেকে 12টার মধ্যে হয়ে থাকে, তবে তখন বাড়ির অতিথিরা সবাই চলে গিয়েছিল, সাউন্ড সিস্টেমও বন্ধ ছিল। তবুও কেন কেউ কাঁচ ভাঙার শব্দ বা গুলির আওয়াজ শোনেনি? এর মানে দুটো সম্ভাবনা, হয় খুন 11টার আগেই হয়েছে এবং বিক্রম মিথ্যা বলছে, নয়তো বাড়ির সবাই কিছু না কিছু লুকাচ্ছে, সত্যিটা কেউ বলছে না। আর সেই চাপা পড়া সত্যটাই জটিলকে খুঁজে বের করতে হবে। এই কেসটি এসএসপি ব্যক্তিগতভাবে নজরে রেখেছিল। জটিল নিয়মিত তাকে আপডেট দিচ্ছিল। এমএলএ জড়িত থাকায় কেসটি অত্যন্ত সেন্সিটিভ হয়ে উঠেছিল। এসএসপি জটিলকে বলে খুনিকে যে করেই হোক বের করতে হবে। এমনকি এমএলএ নিজেও চাইছিল রাঘবীরের হত্যার সুরাহা হোক। তদন্ত করতে গিয়ে জটিল জানতে পারে সেই রাতে 11:30টার দিকে সত্যি বিক্রমের ফোনে রাঘবীরের কল এসেছিল। শুধু তাই নয়, রাঘবীরের আরেকটি নম্বর থেকে 11:30টার আগেও একাধিকবার বিক্রমকে কল করা হয়েছিল। জটিল সেই নম্বরে ফোন করতেই কলটি রিসিভ করে রাধা নিজে। এতেই তদন্তে নতুন মোড় নেয়। সামনে আসে রাধা আর বিক্রমের সম্পর্কের বিষয়টি। জটিলের কাছে রাধা নিজেই স্বীকার করে নেয় রাঘবীরের অত্যাচার তার অসহ্য হয়ে উঠেছিল। সে নিজেই বিক্রমের কাছে গিয়েছিল। তার বিশ্বাস ছিল বিক্রম তাকে ভালোবাসে। এমনকি বিয়ের আগের মুহূর্ত পর্যন্ত সে বিক্রমের জন্য অপেক্ষা করেছিল। বিক্রম তাকে কথা দিয়েছিল তাকে নিয়ে পালাবে, কিন্তু শেষ পর্যন্ত সে কোনো পদক্ষেপ নেয়নি। সম্ভবত বিক্রম শুধু তাকে ব্যবহারই করেছে। এই পরিস্থিতিতে সন্দেহ আরও ঘনীভূত হয়। রাধা আর বিক্রম কি তাহলে তাদের সম্পর্কের জের ধরেই পরিকল্পিতভাবে রাঘবীরকে খুন করেছে? জিজ্ঞাসাবাদের জন্য জটিল বিক্রমকে থানায় নিয়ে যায়। বিক্রম তার বয়ানে জানায় সে রাধাকে কোনোভাবেই ধোঁকা দেয়নি। রাধাই নাকি তার কাছে এসেছিল, আর খুনের সময় সে বাড়িতে অর্থাৎ বেলাঘাট ছিল না। সে ছিল এমজি রোডে নিজের হবু স্ত্রীর সঙ্গে। কিন্তু সমস্যা হলো খুনের সময় বিক্রমের ফোনের লোকেশন বেলাঘাটেই দেখাচ্ছিল। এই কথা জিজ্ঞেস করলে বিক্রম বলে ফোনের লোকেশন সবসময় একেবারে নির্ভুল হয় না। তাছাড়া নিজের চাচাকে খুন করার মতো কোনো মোটিভ তার নেই। সম্পদের লোভের প্রশ্নই ওঠে না, কারণ রাঘবীর তার অধিকাংশ সম্পত্তি আগেই বিক্রমের নামে লিখে দিয়েছিল। এই তথ্যটি রাঘবীর হত্যাকাণ্ডে এক নতুন সংযোজন হয়ে দাঁড়ায়। বিক্রমের বিরুদ্ধে শক্ত কোনো মোটিভ খুঁজে না পেয়ে জটিল তাকে আটকিয়ে রাখতে পারে না। নিজের প্রভাব খাটিয়ে বিক্রম শেষ পর্যন্ত ছাড়া পেয়ে যায়। এদিকে রাঘবীরের ফোনে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় না। যদি 11:30টার দিকে সে বিক্রমকে কল করে থাকে, তবে তার আঙ্গুলের ছাপ গেল কোথায়? কেসটি আরও জটিল হয়ে ওঠে। কোনো লিড পাওয়ার আশায় জটিল আবার রঘুবীরের বিয়ের ভিডিও দেখতে বসে। তখন সে লক্ষ্য করে ভিডিওর মাঝখানে কিছু সময়ের জন্য বিদ্যুৎ চলে গিয়েছিল। সেই অন্ধকারের মধ্যেই দেখা যায় হারিকেন হাতে ওপরের তলায় উঠছে চুন্নি। জটিলের সন্দেহ হয় চুন্নি হয়তো খুনিকে দেখেছে, অথবা রাঘবীরের ফোন থেকেই বিক্রমকে কল করেছে। এই সন্দেহ যাচাই করতে জটিল চুন্নির বাড়িতে যায়। সেখানে জানতে পারে চুন্নির বাবা রাঘবীরের বাড়ির ড্রাইভার ছিল,
আর তিনি সেই ব্যক্তি যিনি রাঘবীরের প্রথম স্ত্রীর সঙ্গে নিখোঁজ হয়েছিলেন। চুন্নি আর তার দাদি এখনও সেই বাড়িতেই কাজ করে। জটিল চুন্নিকে অনুরোধ করে সে যা দেখেছে সব সত্যি বলতে, নিজের মালিক অর্থাৎ রাধাকে বাঁচাতে গিয়ে সেই জন্য মিথ্যা না বলে। তখন চুন্নি বলে, রাধা আবার কিসের মালিক, সে তো নিজেই বাড়ির এক কোণে পড়ে থাকে। আর চুন্নি এখন সত্যি কথা বললেও জটিল তাকে বাঁচাতে পারবে না, ওকে মেরে ফেলা হবে। কে মেরে ফেলবে সেই কথা চুন্নি স্পষ্ট করে বলে না। চুন্নি আরও জানায় যে ডাকাতির ঘটনায় তার বাবা আর রাঘবীরের প্রথম স্ত্রী নিখোঁজ হয়েছিল, সে আর তার দাদি সেই ঘটনার মামলা করেছিল, কিন্তু পুলিশ কিছুই করেনি। রাঘবীর নিজের প্রভাব খাটিয়ে পুলিশকে কবজায় রেখেছিল। তখন জটিল প্রশ্ন করে, ডাকাতির ঘটনায় মামলা করার কি ছিল? এটা তো সাধারণ একটি ঘটনা। চুনি তখন নিজের সন্দেহের কথা জানায়, যদি সত্যি ডাকাতি হতো তাহলে তার বাবা আর রাঘবীরের স্ত্রীর লাশ অন্তত পাওয়া যেত, কিন্তু কিছুই পাওয়া যায়নি। তার মানে এই ঘটনাটি পরিকল্পিত ছিল। সেই ঘটনার পর থেকেই তার দাদি প্রায় পাগল হয়ে গেছে। সে কথা বলে না, নিজের ছেলের লাশ না দেখায় সে বিশ্বাসই করতে পারে না যে তার ছেলে মারা গেছে। চুন্নির কাছ থেকে রাঘবীরের খুন সম্পর্কে সরাসরি কোনো তথ্য না পেলেও জটিলের সামনে খুলে যায় এক নতুন রহস্যের দরজা। রাঘবীরের প্রথম স্ত্রী আর চুন্নির বাবার সঙ্গে আসলে সেদিন কি ঘটেছিল। যাই হোক, চুন্নির বাড়ি থেকে ফিরে পরদিন জটিল থানার সব পুরনো ফাইল ঘেঁটে চুন্নির বাবা রামদিনের মিসিং রিপোর্ট খুঁজে বের করে। রামদিন নিখোঁজ হওয়ার দিন চুন্নিকে ফোন করে জানিয়েছিল বাড়ি ফিরতে তার আর মাত্র ঘন্টা দুয়েক লাগবে। এই সূত্র ধরেই জটিল কানপুর থেকে ঘন্টা দুয়েক দূরত্বের আশেপাশের সব থানায় খোঁজ নিতে শুরু করে। তদন্তে সে জানতে পারে কাছের আকবরপুর থানার এলাকায় ঠিক একই ধরনের একটি গাড়ি পাওয়া গিয়েছিল, যে গাড়িসহ রামদিন আর রঘুবীরের প্রথম স্ত্রী নিখোঁজ হয়েছিল। এর মধ্যে এসএসপি জটিলকে ডেকে পাঠায়, জানায় এমএলএ মুন্না তার ওপর ভীষণ ক্ষুব্ধ, কারণ কোনো শক্ত প্রমাণ ছাড়াই বিক্রমকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাই এসএসপি জটিলকে নির্দেশ দেয় এমএলএ মুন্নার কাছে গিয়ে ক্ষমা চাইতে। জটিল পাল্টা প্রশ্ন করে, এসএসপি তো তাকে নিশ্চিন্তে কাজ করতে বলেছিলেন, তাহলে এখন কেন তার তদন্তে বাধা দেওয়া হচ্ছে? সে আরও জানায় চুন্নি হয়তো এই খুনের ব্যাপারে অনেক কিছু জানে এবং খুব শিগগিরই সে মুখ খুলবে। এদিকে এমএলএ মুন্নার এতটা ক্ষেপে যাওয়ার আসল কারণ ছিল অন্য। বিক্রমের সঙ্গে তার মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে। এসএসপির সঙ্গে কথা শেষ করে জটিল আকবরপুর থানায় যায় সে গাড়িটা দেখতে। সেখানে জানতে পারে এটি একটি হিট অ্যান্ড রান কেস। অন্য একটি গাড়ি এসে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গাড়ির ভেতর আর আশপাশ তল্লাশি করতে গিয়ে জটিল একটি বোর্ড খুঁজে পায় যা ট্রাকের সামনে লাগানো থাকে। বোর্ডের লেখাগুলো দেখে সে নিশ্চিত হয় যে ট্রাকটি ধাক্কা দিয়েছিল সেটি জাজমাও কানপুরের একটি ট্যানারি ট্রাক। জটিল সোজা সেই ট্যানারিতে যায়। ট্যানারির নাম জাহাঙ্গীর ট্যানারি। খোঁজ নিতে গিয়ে সে জানতে পারে ট্যানারির প্রকৃত মালিক একজন এমএলএ, আর ব্যবসাটা চালাচ্ছে অন্য একজন লোক। কারণ এমএলএ হয়ে সরাসরি চামড়ার ব্যবসা করা মানায় না। বর্তমানে যিনি নিজের নামে ট্যানারিটি চালাচ্ছেন জটিল তার কাছে গিয়ে জানিয়ে আসে পরদিন ওই এমএলএ যেন বেলাঘাট থানায় এসে তার সঙ্গে দেখা করে। এই ট্যানারির মালিক আর কেউ নয়, এমএলএ মুন্না নিজেই। পরদিন এমএলএ মুন্না জটিলকে নিজের বাড়িতে ডেকে নেয়। সেখানে এসএসপিও উপস্থিত ছিল। সেখানে গিয়ে জটিল বুঝতে পারে বিক্রম আর রাধার সম্পর্কের কথা এমএলএ মুন্নাও জানতো। এমএলএ জটিলকে জিজ্ঞেস করে সে জাহাঙ্গীর ট্যানারিতে কেন গিয়েছিল। জটিল কৌশলে জানায় রঘুবীরের বিষয়ে খোঁজ নিতে গিয়েছিল, কিন্তু তার কাছে ভুল তথ্য ছিল। ট্যানারিতে সে তেমন কিছুই পায়নি। এমএলএ এখন তাকে আরও জোর দিয়ে তদন্ত চালাতে বলে। আসলে জটিল ট্যানারিতে কিছু না পাওয়ার কথা বললেও এই কেসে সে আরও এক ভয়ঙ্কর রহস্য খুঁজে পেয়েছে। সে নিশ্চিত হয়েছে রঘুবীরের প্রথম স্ত্রী আর চুন্নির বাবা রামদিনের হত্যাকাণ্ডে এমএলএ মুন্নার সরাসরি জড়িত থাকার প্রমাণ আছে। কিন্তু প্রশ্ন একটাই, খুনটা করা হলো কেন? এরপর দিন জটিল আবার রঘুবীরের বাড়িতে যায়। তার মেয়ে করুণাকে আলাদা ঘরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। সঙ্গে একজন লেডি কনস্টেবলও ছিল। করুণার কথাবার্তা থেকেই বোঝা যায় বাবার সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। মেয়ে ঘটিত নানা কেলেঙ্কারির কারণে সে বাবাকে পছন্দ করত না। সে জানায় তার চাচার পরিবার দীর্ঘদিন ধরে অন্যত্র থাকত। অনেকদিন পর রঘুবীরের বিয়ের উপলক্ষেই তারা সবাই একত্র হয়েছে। জটিল করুণাকে জিজ্ঞেস করে এই খুনের ঘটনায় তার কারো উপর সন্দেহ আছে কিনা। করুণা এখন গর্ভবতী। উঠে দাঁড়ানোর সময় হঠাৎ পড়ে যাওয়ার ভান করে সে জটিলের কাছাকাছি চলে আসে এবং ফিসফিস করে জানায় বিক্রমের মা সবসময় তার ওপর নজর রাখে। তার সন্দেহ খুনটা বিক্রমই করেছে। ঠিক তখনই বিক্রমের মা প্রমীলা আর বোন ভাসুদা ঘরে ঢুকে পড়ে। তারা দরজার আড়াল থেকে সব নজর রাখছিল। করুণা পড়ে যাওয়ার বাহানায় পুলিশকে কিছু বলে ফেলতে পারে, এই আশঙ্কাতেই তারা সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে।
এরপর জটিল প্রমীলা আর ভাসুদাকেও জিজ্ঞাসাবাদ করে, জানতে পারে তারা দীর্ঘদিন এই বাড়িতে থাকেনি এবং রঘুবীরের সঙ্গে তাদের এমন কোনো শত্রুতাও ছিল না যে খুন করবে। কিন্তু জটিল লক্ষ্য করে ভাসুদার মুখে চাচার মৃত্যুর কোনো শোকের ছাপ নেই। সে বিষয়টি জিজ্ঞেস করলে ভাসুদা জানায় সে বেশিরভাগ সময় হোস্টেলেই থেকেছে। চাচা রঘুবীরের সঙ্গে তার তেমন কোনো সম্পর্ক ছিল না, তাই তার মৃত্যুতে আলাদা করে কষ্ট পাওয়ার প্রশ্নই ওঠে না। জিজ্ঞাসাবাদ শেষে পানি খাওয়ার অজুহাতে জটিল কিচেনে যায় এবং চুন্নিকে গোপনে জানিয়ে দেয় তার বাবার কেসটি সে আবার খুলেছে। এরপর জটিল আবার রাধাকে জিজ্ঞাসাবাদ করে। সে রাধাকে বলে হতে পারে রাধা আর বিক্রমের সম্পর্কের কথা রঘুবীর জেনে গিয়েছিল আর সেই কারণেই রাধা তাকে খুন করেছে। রাধা শান্ত গলায় উত্তর দেয় যদি রঘুবীর সত্যিই তাদের সম্পর্কের কথা জেনে যেত তাহলে সেদিন রঘুবীর নয় বরং তার নিজের লাশই পাওয়া যেত। রাধার জিজ্ঞাসাবাদ শেষ করে জটিল রঘুবীরের স্টাডি রুমে খোঁজাখুঁজি শুরু করে। সেখানে সে একটি নার্সিং হোমের রিপোর্ট পায়। নতুন কোনো ক্লু মিলতে পারে ভেবে সেটি সঙ্গে নিয়ে আসে। এদিকে এমএলএ মুন্নার যে লোকটি ট্যানারি দেখাশোনা করে তাকে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে দেখে চুন্নির দাদি। এই লোকটাই রঘুবীরের প্রথম স্ত্রী আর রামদিনকে খুন করেছিল। সেদিন অ্যাসিড লাগার কারণে তার হাতে পোড়া দাগ ছিল যা দাদির চোখ এড়ায়নি। পরদিন সকালে রঘুবীরের বাড়ির পাশেই চুন্নির লাশ পাওয়া যায়। তাকে গলা টিপে খুন করে ফেলা হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায় চুন্নিকে কে খুন করলো আর কেনই বা তাকে খুন করা হলো। যাই হোক, চুন্নির লাশ অ্যাম্বুলেন্সে করে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয় জটিল। এরপর সে আর তার সহকারী অফিসার নন্দ বাইকে করে ফিরছিল। নন্দর পুরো সন্দেহ ছিল রাধা আর বিক্রমের ওপর, কিন্তু তা সত্ত্বেও জটিল কেন তাদের গ্রেপ্তার করছে না এই নিয়ে মাঝ রাস্তায় দুজনের মধ্যে তর্ক শুরু হয়, যা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। কথাটা এসএসপির কানে পৌঁছালে তিনি দুজনকেই ডেকে পাঠান। নন্দু স্পষ্ট জানিয়ে দেয় সে আর জটিলের সঙ্গে এই কেসে কাজ করবে না, আলাদাভাবে তদন্ত করবে। তখন এসএসপি জটিলকেও নির্দেশ দেয় রাধাকে গ্রেপ্তার করতে, কিন্তু জটিল জানায় সে সত্যিটা খুঁজে বের করবেই। চুন্নির মতো একটা নিষ্পাপ মেয়েকে খুন করা হয়েছে, এই অবস্থায় চাকরি গেলেও সে খুনিকে বের করেই ছাড়বে। কথাগুলো বলেই সে থানা থেকে বেরিয়ে আসে। থানার বাইরে একটি গাড়িতে কয়েকজন লোক তার জন্য ওত পেতেছিল। জটিল বের হতেই তারা তার পিছু নেয় এবং গুলি চালাতে শুরু করে। কোনো রকমে জটিল রাস্তা ছেড়ে পাশের গলিতে ঢুকে পড়ে এবং প্রাণে বাঁচে। সে সঙ্গে সঙ্গে নান্দুকে ফোন করে জানায় তার ওপর হামলার কথা, কিন্তু নান্দু তার কথা বিশ্বাস করে না। উল্টো জানায় রাধার বিরুদ্ধে ইতিমধ্যেই কেস ফাইল করা হয়েছে এবং পরদিন তাকে গ্রেপ্তার করা হবে। জটিল তখন রাধাকে ফোন করে তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারির কথা জানায় এবং পালিয়ে যেতে বলে। রাধা তৎক্ষণাৎ ব্যাগ গোছাতে শুরু করে, কিন্তু বাড়ি থেকে বের হতে গেলে রবি তার দিকে তেড়ে আসে। রাধা পালাতে না পেরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকে যাতে কেউ ঢুকলে নিজেকে রক্ষা করতে পারে। এদিকে পরিবারের সবাই মিলে রবিকে থামানোর চেষ্টা করছিল। ঠিক সেই সময় জটিল সেখানে পৌঁছে যায়। সে রাধাকে সঙ্গে নিয়ে সবার সামনে দিয়ে বেরিয়ে আসে, কিন্তু বাড়ির বাইরেও তাদেরকে মারার জন্য একটি গাড়িতে কয়েকজন লোক অপেক্ষা করছিল। জটিল আর রাধা বের হতেই সেই গাড়িটি তাদের পিছু নেয়। একটি রেল ক্রসিংয়ের সিগন্যালের কারণে রাস্তা আটকে যায়। জটিল আর রাধা বাইক থেকে নেমে দৌড়ে একটি চলন্ত ট্রেনে উঠে পড়ে, কিন্তু তাদের পিছু নিয়ে সেই ট্যানারির মালিক জাহাঙ্গীরও ট্রেনে উঠে পড়ে। ট্রেনের ভেতরে জটিল টিটিকে নিজের পুলিশ আইডি দেখিয়ে একটি কেবিন নেয়। ক্লান্তিতে রাধা ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙার পর রাধা দেখে জটিল কেবিনে নেই। বাইরে এসে সে দেখতে পায় জাহাঙ্গীর জটিলের ওপর আক্রমণ করেছে। রাধার তখন পালানোর সুযোগ ছিল, কিন্তু সে পালায় না। ব্যাগ থেকে ছুরি বের করে জাহাঙ্গীরের পিঠে আঘাত করে। ধস্তাধস্তির এক পর্যায়ে জাহাঙ্গীর ট্রেন থেকে পড়ে যায়। আপাতত জটিল আর রাধা বিপদমুক্ত হয়। এরপর রাধা জটিলকে নিয়ে যায় একটি বাগান বাড়িতে। বাড়িটি রঘুবীরের হলেও পরিবারের কেউই এর অস্তিত্ব জানত না। রঘুবীর এই বাড়িটি রেখেছিল মেয়েদের নিয়ে ফুর্তি করার জন্য। বাড়ির কেয়ারটেকার আর কাজের লোকেরা রাধাকে চিনত, কারণ আগেও রঘুবীর তাকে এখানে এনেছিল। জটিল আর রাধা এই বাগান বাড়িটাকেই আপাতত নিজেদের সেফ হাউস বানায়। বাড়িটির কাছেই রেললাইন ছিল। এই সময়ের মধ্যে জটিলের মনে রাধার প্রতি একটা দুর্বলতা তৈরি হয়। সে তা প্রকাশ করলে রাধা তাকে প্রত্যাখ্যান করে। রাধার নিজের জীবন নিয়েই তখন গভীর বিতৃষ্ণা জন্মে গিয়েছিল। এরপর রাধার ব্যাগ থেকে নিজের কিছু জিনিস নিতে গিয়ে জটিল সেখানে একটি লাল ওড়না খুঁজে পায়, যার মধ্যে পার্ল লাগানো ছিল। একই ধরনের পার্ল সে আগে রঘুবীরের ঘরেও পেয়েছিল। এটা দেখে জটিল ক্ষিপ্ত হয়ে ওঠে। সে রাধাকে প্রশ্ন করে রঘুবীরের ঘরে যাওয়ার পরও সে কেন সেদিন মিথ্যা বলেছিল। তখন রাধা অবশেষে তাকে সব সত্যি জানায় সেদিন আসলে কি ঘটেছিল। আসলে রাধা বিয়ের দিনও ভেবেছিল বিক্রম তাকে নিয়ে পালাবে। এমনকি বিক্রম তাকে সেই প্রতিশ্রুতিও দিয়েছিল, যার কারণে
রাধা আগেভাগেই ব্যাগ গুছিয়ে রেখেছিল, কিন্তু বিয়ের দিন সে প্রথমবারের মতো জানতে পারে বিক্রমের বিয়ে ঠিক হয়েছে এমএলএ মুন্নার মেয়ের সঙ্গে। এতদিন ধরে বিক্রম তাকে ধোঁকা দিয়ে এসেছে, এই সত্যিটা সেদিনই রাধার সামনে পরিষ্কার হয়ে যায়। বিয়ের পর বিক্রম যখন নিজের হবু স্ত্রীকে বাড়ি পৌঁছে দিতে যায়, তখন রাধা বারবার তাকে ফোন করছিল, কিন্তু বিক্রমের পাশে তার হবু বউ থাকায় সে কল রিসিভ করতে পারেনি। পরে ফেরার পথে বিক্রম কল ধরলে রাধা তাকে হুমকি দেয় সে গিয়ে রঘুবীরকে সব সত্যি বলে দেবে। এই কথা শুনেই বিক্রম দ্রুত বাড়ি পৌঁছে যায়। সে প্রথমে বাড়ির ইলেকট্রিসিটি পাওয়ার বন্ধ করে দেয়, তারপর পানির ট্যাঙ্কের সিঁড়ি দিয়ে চুপি চুপি ভেতরে ঢোকে। ঠিক তখনই রাধা রঘুবীরের ঘরের দিকে যাচ্ছিল সব খুলে বলার জন্য, পথে বিক্রম তাকে আটকে দেয়। এমন সময় বিক্রমের ফোনে বাড়ির লোকজনের কল আসে, তারা সবাইকে মন্দিরে নিয়ে যেতে বলেছিল। বিক্রম জানায় সে এমজি রোডে আছে, কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছাবে। বিক্রম রাধাকে রঘুবীরের কাছে কিছু না বলতে অনুরোধ করে, কিন্তু রাধা তার কথা শোনে না। সে দৌড়ে রঘুবীরের ঘরের দিকে যায় আর বিক্রম তার পিছু নেয়, কিন্তু ঘরে ঢুকেই তারা দেখে রঘুবীর ইতিমধ্যেই মৃত। ঠিক তখন চুন্নি হারিকেন হাতে আলো দিতে এসে পৌঁছায়। বিক্রম রাধাকে নিচে পাঠিয়ে দেয় এবং কাউকে কিছু না জানাতে নিষেধ করে। চুন্নিকেও সে শিখিয়ে দেয় রঘুবীরের ফোন থেকে রাত 11:30টার দিকে তাকে কল করতে। এরপর নিজের সামনের গেট দিয়ে ঢুকে পড়ে এবং সবাইকে মন্দিরে নিয়ে যায়। এদিকে বিদ্যুৎ চলে আসায় চুন্নি হারিকেন হাতে উপর থেকে নামছিল, তখন সে দেখে সিঁড়ি দিয়ে রঘুবীরের শ্যালক তার ঘরের দিকে উঠতে যাচ্ছে। চুন্নি ইচ্ছাকৃতভাবে হাত থেকে হারিকেন ফেলে দেয়। সিঁড়িতে কাচের টুকরো ছড়িয়ে পড়ায় লোকটা আর ওপরে ওঠার সাহস পায় না। মন্দির থেকে ফিরে এসে বিক্রম রঘুবীরের ঘরে গিয়ে সবাইকে দেখানোর ভান করে যেন সে তখনই প্রথম রঘুবীরের মৃতদেহ আবিষ্কার করেছে। এইসব শুনে জটিলের কাছে পরিষ্কার হয়ে যায় রাধা বা বিক্রম কেউই রঘুবীরকে খুন করেনি, কিন্তু তাহলে খুনি কে? এদিকে জটিল চলে যাওয়ার পর নান্দু নিজেই কেসের তদন্ত চালিয়ে যাচ্ছিল। চুন্নির পোস্টমর্টেম রিপোর্ট থেকে সে জানতে পারে চুন্নির নখের ভেতরে মৃত চামড়া পাওয়া গেছে, অর্থাৎ মারা যাওয়ার আগে চুন্নি খুনিকে আঁচড় দিয়েছিল আর সেই সময় খুনির চামড়া তার নখে ঢুকে যায়। তখনই নান্দু বুঝে যায় রাধা খুনি নয়, কারণ তার শরীরে কোনো পোড়া দাগ নেই। এই তথ্য জানাতে নান্দু এসএসপির অফিসে যায়, কিন্তু তখন এসএসপি এমএলএর সঙ্গে মিটিংয়ে ব্যস্ত ছিল। নান্দু বাইরে বসে অপেক্ষা করতে থাকে। মিটিং শেষে এমএলএ বেরিয়ে এলে নান্দুর চোখ পড়ে জাহাঙ্গীরের দিকে, যে লোকটা চুন্নিকে খুন করেছিল। নান্দু লক্ষ্য করে জাহাঙ্গীরের হাতে পোড়া চামড়া আর সেখানে স্পষ্ট খামচির দাগ। নান্দুর আর কিছু বুঝতে বাকি থাকে না, সে এসএসপিকে কিছু না জানিয়ে সেখান থেকে সরে যায়। এরপর চুন্নির দাদির কাছে গিয়ে জাহাঙ্গীরের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে তিনি আগে এই লোকটাকে দেখেছেন কিনা। ছবিটা দেখে চুন্নির দাদি বুঝে যায় তার নাতনিকে কে খুন করেছে। সেখান থেকে বের হয়েই নান্দু জটিলকে ফোন করে সব ঘটনা খুলে বলে। কেসের মোড় ঘুরে যাওয়ায় রাধার ওপর থাকা বিপদও কিছুটা হলেও কমে যায়। জটিল তখন সিদ্ধান্ত নেয় রাধাকে আপাতত ইচ্ছাকৃতভাবে পুলিশের হেফাজতে দেওয়া হবে। তারা যে এলাকায় আছে সেখানকার থানায় রাধাকে কাস্টাডিতে রাখা হয়, পরদিন তাকে বেলাঘাটে পাঠানো হবে। এই কথা এসএসপি এমএলএ মুন্নাকে জানালে এমএলএ ঠান্ডা গলায় বলে দেয় রাধার আর কোনো প্রয়োজন নেই। যাই হোক, রাধাকে পুলিশ কাস্টাডিতে দিয়ে জটিল আবারও রঘুবীর হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে। রঘুবীরের স্টাডি রুমে পাওয়া নার্সিং ক্লিনিকের কাগজপত্র আর বিল নিয়ে সে সেই ক্লিনিকে যায়। সেখানে গিয়ে জানতে পারে ওটা আসলে একটি অ্যাবর্শন করানোর ক্লিনিক। আরও অবাক করার মতো বিষয় হলো কাগজগুলোর মধ্যে মিসেস রঘুবীর নামে যে ভর্তি রিপোর্ট ও বিল রয়েছে তার তারিখ রঘুবীরের প্রথম স্ত্রীর মৃত্যুর ঠিক একদিন আগের। এই তথ্যের সত্যতা জানতে জটিল যায় রঘুবীরের প্রথম স্ত্রীর ভাই রমেশের কাছে। রমেশের কাছ থেকে জটিল জানতে পারে তার বোন কখনোই অ্যাবর্শন করায়নি, বরং ক্লিনিক রিপোর্টে যে তারিখ দেখানো হয়েছে সেই সময় তার বোন তার সঙ্গেই কানপুরে ছিল। ভাগ্নে করণ অসুস্থ থাকায় স্কুল থেকে ছুটি নিয়ে দুজনেই সেখানে এসেছিল। রমেশ আরও জানায় যেদিন রাতে তার বোন নিখোঁজ হয় সেদিন গভীর রাতে একটি ফোন পেয়ে সে ঘর থেকে বেরিয়ে যায়। কয়েক ঘন্টা খোঁজ না পেয়ে রমেশ নিজেই তাকে ফোন করলে তার বোন জানায় সে কিছুক্ষণের মধ্যেই ফিরছে। তখন ফোনের ওপার থেকে ট্রেনের শব্দ শোনা যাচ্ছিল। এই কথাগুলো জটিলকে নতুন করে ভাবতে বাধ্য করে। তার মনে প্রশ্ন জাগে বাড়ি ফেরার আগে রঘুবীরের প্রথম স্ত্রী রেল স্টেশনে কি করছিল। ঠিক তখনই জটিলের মনে পড়ে যায় রঘুবীরের সেই গোপন বাগানবাড়ি থেকে ট্রেনের শব্দ স্পষ্ট শোনা যায়। বিষয়টা মাথায় আসতেই সে আবার সেই বাগান বাড়িতে যায়। সেখানে কেয়ারটেকারের কাছ থেকে খোঁজ খবর নেয়। এরপর বেসিনে হাত মুখ ধোয়ার সময় আয়নার পেছনে সে একটি স্কুলের পিন খুঁজে পায়। সেই পিনের সূত্র ধরেই সে ওই স্কুলে গিয়ে খোঁজ নিতে থাকে। ধীরে ধীরে জটিলের সামনে
একের পর এক রহস্য উন্মোচিত হতে শুরু করে। এদিকে এসএসপি নান্দুকে নির্দেশ দেয় রাধাকে কাস্টাডি থেকে বের করে একটি ব্রিজের নিচে নিয়ে যেতে। এই নির্দেশ এসেছে এমএলএ মুন্নার কথা মাফিক। বিষয়টি নান্দু জটিলকে জানালে জটিল গোপনের প্রিজন ভ্যানে লুকিয়েই সেখানে পৌঁছে যায়। ব্রিজের নিচে আগে থেকেই এমএলএ মুন্নার লোকজন অপেক্ষা করছিল। তাদের মধ্যেই ছিল জাহাঙ্গীর, যে চূর্ণী, রামদিন আর রঘুবীরের প্রথম স্ত্রীকে হত্যা করেছিল। মুহূর্তের মধ্যে জটিল ও নান্দুর সঙ্গে ওই গুন্ডাদের গোলাগুলি শুরু হয়। আচমকা রাধার হাতে গুলি লাগলে জটিল কিছু সময়ের জন্য গুলি চালানো থামিয়ে দেয়। এই সুযোগে জাহাঙ্গীর পালিয়ে নিজের বাড়িতে ঢুকে পড়ে, কিন্তু সে জানত না সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল চূর্ণীর দাদি। তিনি জাহাঙ্গীরের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেন। যাই হোক, এদিকে এমএলএ মুন্না রঘুবীরের বাড়িতে পরিবারের সবাইকে নিয়ে আড্ডায় বসে। রাধার হাতের চিকিৎসা শেষ করে জটিল তাকে নিয়ে রঘুবীরের বাড়িতে আসে। সবার সামনে দাঁড়িয়ে রাধা স্পষ্ট জানিয়ে দেয় এখন থেকে সে এই বাড়িতেই থাকবে এবং সম্পত্তিতে নিজের প্রাপ্য অংশ আদায় করেই ছাড়বে, যে যা পারে করুক। ঠিক তখনই সবাই একসঙ্গে উপস্থিত থাকায় জটিল রঘুবীর হত্যাকাণ্ডের পুরো রহস্য একে একে উন্মোচন করতে শুরু করে। আসলে রাঘবীর নিজের ভাতিজি ভাসুদাকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন করত। তখন ভাসুদার বয়স ছিল খুবই কম। এই ভয়ঙ্কর সত্যিটা কেউই জানত না। রাঘবীরের প্রথম স্ত্রী অবশ্য সেই গোপন বাগান বাড়ির কথা জানত। সে সেখানে থাকা কেয়ারটেকারকে বলে রেখেছিল রাঘবীর যদি আবার কোনো মেয়েকে সেখানে নিয়ে আসে তাহলে যেন তাকে সঙ্গে সঙ্গে জানানো হয়। সেদিন যখন সে নিজের ভাই রমেশের বাড়িতে ছিল, কেয়ারটেকার ফোন করে জানায় রঘুবীর একটি মেয়েকে নিয়ে বাগান বাড়িতে এসেছে। সে সেখানে গিয়ে আড়াল থেকে যা দেখে তাতে তার পা থেকে মাটি সরে যায়। মেয়েটি আর কেউ নয়, রঘুবীরের ভাতিজি ভাসুদা। এই সত্যিটা দেখে ফেলাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। এমএলএ মুন্না রাঘবীরকে বাঁচাতে এবং কেলেঙ্কারি চাপা দিতে নিজের লোক দিয়ে রাঘবীরের স্ত্রী এবং ড্রাইভার রামদিনকে খুন করায়। তাদের লাশ আজও জাহাঙ্গীর ট্যানারির মাটির নিচে চাপা পড়ে আছে। এইসব অন্যায়ের প্রতিশোধ নিতেই ভাসুদা বিয়ের রাতেই নিজের চাচা রাঘবীরকে খুন করে। খুনের সময় রাঘবীরের রক্ত তার ওড়নায় লেগে যায়। সেই রক্তমাখা ওড়নায় সে গোপনে রাধার ব্যাগে ঢুকিয়ে দেয় রাধাকে ফাঁসানোর জন্য। কিন্তু জটিলের চোখ এড়ায়নি একটি ছোট্ট বিষয়। বিয়ের ভিডিও দেখার সময় সে লক্ষ্য করে এক মুহূর্তে ভাসুদা আচমকা ফ্রেম থেকে বেরিয়ে যায় এবং কিছুক্ষণ পর অন্য একটি ওড়না পরে ফিরে আসে। সন্দেহ আরও পোক্ত হয় যখন জটিল রাঘবীরের বাগান বাড়িতে একটি স্কুলের পিন খুঁজে পায়। সেই স্কুলে খোঁজ নিয়ে সে জানতে পারে ভাসুদা গর্ভবতী হয়ে পড়ার কারণেই স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছিল। তারপর ঘটনাগুলো সাজালে ভয়ঙ্কর সত্যিটা স্পষ্ট হয়ে যায়। 14 তারিখ রাঘবীর মিসেস রাঘবীর নামে ভাসুদার অ্যাবর্শন করায়। 15 তারিখ রাঘবীরের স্ত্রী তাদের একসঙ্গে দেখে ফেলায় এমএলএ মুন্নার লোক দিয়ে স্ত্রী এবং ড্রাইভারকে খুন করানো হয়। 16 তারিখ ভাসুদাকে স্কুল থেকে সাসপেন্ড করা হয়। পুরো রহস্য ফাঁস হয়ে যাওয়ায় এমএলএ মুন্না বুঝে যায় খেলা তার হাতের বাইরে চলে গেছে। তখন সে নিজেও আরেকটা সত্যি সবার সামনে তুলে ধরে। সে জানায় সেদিন রাঘবীরের স্ত্রী ভাসুদা আর রাঘবীরকে একসঙ্গে দেখে প্রথমেই প্রমীলাকে ফোন করে সব কথা জানায়। মেয়ের সম্মান বাঁচানোর জন্য প্রমীলা তাকে অনুরোধ করে থানায় না যেতে, কাউকে কিছু না জানিয়ে বাড়ি ফিরে আসতে। কিন্তু সে বাড়ি ফেরার পথে প্রমীলা এমএলএ মুন্নার কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বলে এবং তাকে নির্দেশ দেয় রাঘবীরের স্ত্রীকে মেরে ফেলতে হবে। এরপর রাঘবীরকে ব্ল্যাকমেল করে তার সম্পত্তি নিজের ছেলের নামে লিখিয়ে নেওয়া হবে। এই সব কিছু ঘটেছিল প্রমীলার পরিকল্পনা অনুযায়ী। প্রথমে প্রমীলা সব অস্বীকার করলেও একে একে সব সত্য সামনে আসায় শেষ পর্যন্ত তাকে স্বীকার করতেই হয়। সে জানায় সারা জীবন সে রাঘবীরের বাড়িতে দাসীর মতো জীবন কাটিয়েছে। নিজের ছেলের ভবিষ্যৎ নিরাপদ করতেই সে এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছিল। এরপর এমএলএ মুন্না নিজের মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে জটিলকে হুমকি দিয়ে বলে সে কিছু প্রকাশ করার আগেই জটিলকে সাসপেন্ড করানোর ব্যবস্থা করবে। এই ঘটনার পর করুণা নিজের মায়ের মৃত্যুর আসল কারণ জানতে পেরে ভেঙে পড়ে। বিক্রম তার মায়ের ঘৃণ্য কাজের জন্য তাকে ঘৃণা করতে শুরু করে। আর ভাসুদা, যে নিজের ওপরে হওয়া নির্যাতন লুকিয়ে রাখার জন্য নিজের মায়ের লোভকেই দায়ী করে, সেও প্রমীলাকে ঘৃণা করে মুখ ফিরিয়ে নেয়। চারিদিক থেকে ঘৃণায় একা হয়ে পড়ে প্রমীলা। সেই চাপ আর সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত সে নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করে। পরদিন সকালে খবর বের হয় রাঘবীর হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারী প্রমীলা আত্মহত্যা করেছে। একই সঙ্গে ঘোষণা আসে এই কেসের তদন্তে থাকা অফিসার জটিলের বিরুদ্ধেও ইনকোয়ারি বসানো হবে। আর এই মামলায় ভাসুদার নাম আর সামনে আসে না।
সব ঝামেলা মিটে যাওয়ার পর রাধা সিদ্ধান্ত নেয় সে নিজের মতো করে কোথাও চলে যাবে। যেদিন সকালে তার ট্রেন সেদিনই জাটিল ওই স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। পথে জাটিলের মা তাকে রাধার ব্যাপারে জিজ্ঞেস করে। বারবার রাঘবীরের বাড়িতে যাওয়া দেখে তার মায়ের সন্দেহ হয়েছিল। মায়ের কথা লজ্জা পেয়ে জাটিল সেখান থেকে বেরিয়ে আসে। স্টেশনে গিয়ে সে যে কামরায় রাধা বসে আছে সেখানেই উঠে পড়ে, কিন্তু রাধা তার দিকে ফিরেও তাকায় না। ট্রেন ছেড়ে দেওয়ার পর হঠাৎ রাধা খেয়াল করে জাটিল পাশে নেই। সে তাকে খুঁজতে উঠে দাঁড়ায়। ঠিক তখনই জাটিল পানির বোতল হাতে সামনে এসে দাঁড়ায়, হালকা হাসি দিয়ে বলে সে শুধু পানি আনতে গিয়েছিল। এভাবেই দুজনের লুকোচুরি শেষ হয়। জাটিল তো আগে নিজের অনুভূতির কথা জানিয়েছিল, এবার তাতে রাধাও নীরবে সায় দেয়, আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। দর্শক, জীবন আসলেই ভীষণ জটিল। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যাদের আসল চেহারা আমরা কখনোই পুরোপুরি জানতে পারি না। রাঘবীরের মতো ঘৃণিত পুরুষরা আজও সমাজের ভেতরেই ঘুরে বেড়াচ্ছে, যারা দিনের পর দিন নিজের ঘরের মেয়েদেরই নির্যাতন করে যাচ্ছে। কিন্তু প্রমীলা বা ভাসুদার মতো অনেক নারী আজও নিশ্চুপ। শেষ পর্যন্ত ভাসুদা যেমন রাঘবীরের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিশোধ নিতে পেরেছিল, সবাই তো আর তেমনটা পারে না। আর সেই সুযোগেই রাঘবীরদের মতো ঘৃণ্য মানুষগুলো বারবার পার পেয়ে যায়। তাই আমাদের দায়িত্ব একটাই, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। অন্যায়কারী যেই হোক না কেন তার প্রতিবাদ করতেই হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। ধন্যবাদ।